ওয়েলকাম বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা একটি সিনড্রোম সম্পর্কে জানবো। যে সিনড্রোমের নাম হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হচ্ছে এক ধরনের সিনড্রোম। এরপরে প্রধান ইয়েতে আসা যাক যে সিনড্রোম কাকে বলা হয়। সিনড্রোম টার্মটা এমন একটা বায়োলজিক্যাল টার্ম, এটা জেনারেলি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে না, যেখানে একসাথে কোনো জীবদেহে যখন একাধিক রোগ লক্ষণ প্রকাশিত হয়, তখন সেই বিশেষ কন্ডিশনকে বা সেই বিশেষ অবস্থাকে সিনড্রোম বলা হয়। অর্থাৎ একসাথে একটা নির্দিষ্ট জীবদেহে যখন একাধিক রোগ লক্ষণ, অনেকগুলো রোগ লক্ষণ যখন একসঙ্গে একটি জীবদেহে প্রকাশিত হয়, তখন তাকে সিনড্রোম বলা হয়। আমাদের যেটা আছে এখানে হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম হচ্ছে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অবস্থার জন্য ডাউন সিনড্রোম শিশুদের মধ্যে সৃষ্টি হয় বা তৈরি হয়। এবার দেখে নেওয়া যে ডাউন সিনড্রোম এটা আবিষ্কার প্রথম হয়, এটা 1888 খ্রিস্টাব্দে। এটা 1888 খ্রিস্টাব্দে এটা প্রথম আবিষ্কৃত হয়। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এল ডাউন। এটি প্রথম তিনি পর্যবেক্ষণ করেছিলেন। এবং তিনি এটার নামকরণ করেছিলেন। এটার তো প্রাথমিক অবস্থায় নামকরণ ছিলেন মঙ্গোলিজম। কেন মঙ্গোলিজম নামটা ভালো করে মনে রাখবে। মঙ্গোলিজম কেন না, ডাউন সিনড্রোমে আক্রান্ত যে সমস্ত শিশু, সেই সমস্ত শিশুদের যে ফেসিয়াল অর্থাৎ মুখের যে মরফোলজি বা মুখের যে আকৃতি, সেটা মানুষের মঙ্গল যে রেস আছে, মানুষের বিভিন্ন ধরনের রেস আছে, তার মধ্যে মঙ্গল একটা রেস। সে মঙ্গল রেসের সাথে সিমিলারিটি আছে, অর্থাৎ তার সাদৃশ্যতা আছে। তার জন্য তিনি এই নামকরণ করেছিলেন মঙ্গোলিজম। তাহলে প্রথমে তিনি এই ডাউন সিনড্রোমের নামকরণ করেছিলেন মঙ্গোলিজম। কিন্তু এখানে অসুবিধা অন্য জায়গায় ঘটে। কি না, মঙ্গল হচ্ছে আমাদেরই একটা রেস বা মানুষের একটা রেস। ফলে সেই রেসকে দিয়ে নামকরণ করার জন্য একটা জাতিগত একটা বৈষম্যের সৃষ্টি হয়, যার জন্যে এটা 1965 খ্রিস্টাব্দে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই মঙ্গোলিজম টার্মটাকে ড্রপ করেন, এটাকে আউট করে দেন, মানে এটাকে বাদ দিয়ে দেন মঙ্গোলিজম টার্মটাকে। এবং 1975 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউনাইটেড স্টেটের এর নামকরণ করেন বিজ্ঞানী এল ডাউনের নাম হিসাবে। যেহেতু বিজ্ঞানী এল ডাউন এটা আবিষ্কার করেছিলেন, তাই এল ডাউনের নামের হিসাবে নামকরণ করা হয় ডাউন সিনড্রোম। তাহলে 1975 সাল থেকে নামকরণটা ব্যাপকভাবে প্রচলিত হয় ডাউন সিনড্রোম। প্রাথমিক অবস্থায় নাম করেছিল মঙ্গোলিজম। তাহলে ডাউন সিনড্রোম 1975 সালে ইউনাইটেড স্টেট এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর নামকরণ করেন ডাউন সিনড্রোম। কার নাম অনুসারে? বিজ্ঞানী এল ডাউনের নাম অনুসারে। এরপর দেখা যাক যে ডাউন সিনড্রোম কীভাবে ঘটে বা কেন ঘটে। ডাউন সিনড্রোম ঘটার প্রধান কারণ হচ্ছে, এর সাধারণত 3টি কারণ পাওয়া যায়। জেনারেলি 3টি কারণ এখনও পর্যন্ত লক্ষ্য করা গেছে বা ক্লিনিক্যাল কন্ডিশনে লক্ষ্য করা গেছে। সেই ক্লিনিক্যাল কন্ডিশন আমি একটা একটা করে বলছি। প্রথম নম্বরের কারণ হচ্ছে, 1 নম্বর কজ, সেটা হচ্ছে যে 21 নম্বরের ট্রাইজোমি। 21 নম্বর যে ক্রোমোজোম আছে, সে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। এখন ট্রাইজোমি জিনিসটা কি? কিছুই না, ট্রাই মানে 3। অর্থাৎ কোনো ডিপ্লয়েড সেটে ডিপ্লয়েড কোষে, একটা ডিপ্লয়েড কোষ, এই ডিপ্লয়েড কোষে নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ক্রোমোজোম 2টো করে থাকার কথা। কিন্তু কোনো ক্রোমোজোম যদি 3টে কোনো কারণে এই ডিপ্লয়েড সেলের মধ্যে অবস্থান করে, তাহলে সেই কন্ডিশনকে বলা হয় ট্রাইজোমি। জেনারেলি কী হয় এই ক্ষেত্রে, অর্থাৎ ডাউন সিনড্রোমের ক্ষেত্রে, ডিপ্লয়েড কোষে 21 নম্বর ক্রোমোজোম 2টো থাকার পরিবর্তে 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা হয় 3টে, অর্থাৎ 3 পিস। তাহলে এই কন্ডিশনকে ট্রাইজোমি বলা হয়। এটা কেন হয় না, এটা হচ্ছে যখন গ্যামেটিক উৎপাদন হয় বা গ্যামেট সৃষ্টি হয়, গ্যামেট সৃষ্টির সময় গ্যামেটগুলিতে ইকুয়াল ক্রোমোজোমের ডিস্ট্রিবিউশন না হওয়ার জন্য, আমরা জানি নর্মাল নিয়ম অনুযায়ী যে 2n যুক্ত একটা সেল যখন গ্যামেট সৃষ্টি করে, সেখান থেকে n সেল অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম 2টো পৃথক গ্যামেটে প্রবেশ করে, অর্থাৎ ক্রোমোজোমের ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম্পন্ন হয়। যদি কোনো কারণে ক্রোমোজোমের ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম্পন্ন না হয়, তাহলে এই ধরনের কন্ডিশন সৃষ্টি হয়। এবং এই বিশেষ কন্ডিশনকে বলা হয় নন ডিসজাংশন। এটাকে বলা হয়, এই যে আনইকুয়াল ক্রোমোজোমের বিন্যাস মানে সেপারেশন, এটাকে নন ডিসজাংশন বলা হয়। তাহলে গ্যামেট তৈরির সময় যদি কোনো কারণে
ডিপ্লয়েড যে ক্রোমোজোম সেট আছে সেই ডিপ্লয়েড ক্রোমোজোম সেট থেকে সমান সংখ্যক ক্রোমোজোম দুটো গ্যামেটে সমানভাবে পৃথক না হয়ে যায়, তাহলে এই কন্ডিশনের সৃষ্টি হতে পারে, অর্থাৎ 3টে 21 নম্বর ক্রোমোজোম কিন্তু তৈরি হতে পারে। তাহলে এটাকে ট্রাইজমি কন্ডিশন বলা হয়। এবং এই ট্রাইজমি এটাকে আমরা ক্রোমোজোমাল দিক থেকে এটাকে আমরা বলতে পারি 2n+1, কারণ যেহেতু একটা ক্রোমোজোম এদের এক্সট্রা থাকছে তাহলে 2n+1 বলতে হবে। অর্থাৎ ট্রাইজমির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 46। 2n সমান মানুষের ক্ষেত্রে 46 + 1, তার মানে ডাউন সিনড্রোমের এই ক্ষেত্রে আক্রান্ত জীবের বা আক্রান্ত মানুষের ক্রোমোজোম সংখ্যা হবে 47। তাহলে এটা হচ্ছে ট্রাইজমির কারণে এটা ঘটে থাকে। এটা ট্রাইজমি হয়, ট্রাইজমি মানে 21 নম্বর ক্রোমোজোমে 3টে ক্রোমোজোম এক্সট্রা থাকে, এখানে 21 নম্বর ক্রোমোজোম 3টে থাকে এখানে। তা ট্রাইজমি। দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে 2 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে মোজাইক ডাউন সিনড্রোম। 2 নম্বর হচ্ছে মোজাইক ডাউন সিনড্রোম। মোজাইক ডাউন সিনড্রোম, মোজাইক ডাউন সিনড্রোম। মোজাইক ডাউন সিনড্রোম কি? এক্ষেত্রে হয় কি, একটা যে জীবের ক্ষেত্রে বা যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ডাউন সিনড্রোম লক্ষ্য করা যায়, সেই ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা সেলের মধ্যে ক্রোমোজোমের 21 নম্বর ক্রোমোজোম 3টে কিন্তু থাকে না। কিছু সেলের মধ্যে 21 নম্বর ক্রোমোজোম 3টে থাকে, অর্থাৎ কিছু কিছু অ্যাবনর্মাল সেল থাকে, মানে 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 3টি। কোন ক্রোমোজোম সংখ্যা? 21 নম্বর ক্রোমোজোম সংখ্যা। আবার কিছু কিছু নর্মাল সেল থাকে, নর্মাল সেল, যেখানে 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কিন্তু 2টো, তাহলে এগুলো হচ্ছে নর্মাল সেল। 21 নম্বর ক্রোমোজোম হচ্ছে 2 পিস, এখানে 3 পিস। তাহলে মোজাইক একটা অবস্থা সৃষ্টি, অর্থাৎ কিছু সেলের মধ্যে 21 নম্বর ক্রোমোজোম ট্রাইজমিক অবস্থায় অবস্থান করে, আর কিছু সেলের ক্ষেত্রে ক্রোমোজোম নর্মাল অবস্থায় অবস্থান করে। তাহলে এই ধরনের একটা মোজাইক প্যাটার্নের মতন সৃষ্টি হয়। এবং এটাও একটা কিন্তু কারণ ডাউন সিনড্রোম হওয়ার, এটাকে মোজাইক ডাউন, যদি এই কারণে ডাউন সিনড্রোম সৃষ্টি হয় তাহলে মোজাইক ডাউন সিনড্রোম বলা। এটা কী হয় না, এটা যখন জাইগোট থেকে অর্থাৎ মাতৃগর্ভে যে জাইগোট, সেই জাইগোট থেকে সেল ডিভিশনের সময় যদি কোনো কারণে মিস্টেক ঘটে বা ডিভিশনের সময় যদি কোনো কারণে কোনো অস্বাভাবিকতার সৃষ্টি হয়, তাহলে এই ধরনের ঘটনা সৃষ্টি, অর্থাৎ ক্লিভেজ তৈরির সময়, অর্থাৎ জাইগোট থেকে ক্লিভেজ সৃষ্টির সময় তার মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি ঘটে, তখন কিন্তু এই ধরনের ঘটনা সৃষ্টি, যার জন্য কী হয়ে থাকে, কিছু সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 3টি হয়, কিছু সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2টি, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোম কিছু সেলের ক্ষেত্রে 3টি করে অবস্থান করে, আর কিছু সেলের ক্ষেত্রে 2টো করে অবস্থান করে। যে সমস্ত সেলগুলোর ক্ষেত্রে 3টি অবস্থান করে তাদেরকে অ্যাবনর্মাল সেল বলছি, আর যে সমস্ত সেলগুলোর মধ্যে ক্রোমোজোম 21 নম্বর ক্রোমোজোম 2টো করে অবস্থান করে তাদেরকে নর্মাল ক্রোমোজোম বলছি। তাহলে এটা মোজাইক অবস্থা সৃষ্টি হয় বলে মোজাইক ডাউন সিনড্রোম বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে 3 নম্বর কন্ডিশন হচ্ছে ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন কি না, সমস্ত ক্রোমোজোম নয় এমন ক্রোমোজোমের মধ্যে, সমস্ত ক্রোমোজোম নয়, টার্মটা ভালো করে সবাই মনে রাখবে, সমস্ত ক্রোমোজোম নয়, অর্থাৎ এখানে যদি ছবিটা আঁকি আমি, তাহলে এরা পরস্পরের সমস্ত ক্রোমোজোম, আমি ধরে নিলাম এরা পরস্পরের সমস্ত ক্রোমোজোমের, আর এটা হচ্ছে অন্য একজোড়া ক্রোমোজোম, এরাও কিন্তু এরা পরস্পরের সমস্ত, এর একটা ক্রোমোজোম এর সাথে কিন্তু সমস্ত নয়, অর্থাৎ এই ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম কিন্তু পরস্পরের সমস্ত নয়। এদের মধ্যে মানে সমস্ত নয়, হোমোলোগাস নয়, না নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি দেহাংশের পরিবর্তন ঘটে, অর্থাৎ পরিবর্তন ও বিনিময় ঘটে, তাহলে তাকে ট্রান্সলোকেশন বলা হয়। তাহলে ক্রসিং ওভারের সাথে সাধারণ পার্থক্য, ক্রসিং ওভারের ক্ষেত্রে কী হয় না, সমস্ত ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের যদি পরিবর্তন ঘটে বা এক্সচেঞ্জ ঘটে, তাহলে তাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। আর নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে তাদের মধ্যে যদি দেহাংশের এক্সচেঞ্জ বা বিনিময় ঘটে, তখন সেটা ট্রান্সলোকেশন। তাহলে ক্রসিং ওভার ঘটে সমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে, নতুন সমস্ত ক্রোমোজোম ঘটে এদের মধ্যে ক্রসিং ওভার হবে, এদের প্রত্যেকের মধ্যে হবে ক্রসিং ওভার, এদের মধ্যে হবে ক্রসিং ওভার, কিন্তু এর সাথে এর ঘটবে কী হবে, ট্রান্সলোকেশন, এর মধ্যে ট্রান্সলোকেশন। তাহলে ট্রান্সলোকেশন মানে দেহাংশের বিনিময় ঘটে নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। এখানে জেনারেলি লক্ষ্য করা যায় কি হয় না, এখানে 21 নম্বর, 14 নম্বর বা 15 নম্বর যে কোনো দুটোর সাথে কিন্তু ট্রান্সলোকেশন সম্পন্ন হয়। 21-এর সাথে 14 হতে পারে, 14-এর সাথে 15, 21-এর সাথে 14 হতে পারে, 21-এর সাথে 15ও হতে পারে। যে কোনো দুটোর সঙ্গে যদি দেহাংশের বিনিময় সম্পন্ন হয়,
তাহলে সেই ঘটনাকে ট্রান্সলোকেশন বলা হয় এবং এই ট্রান্সলোকেশনের জন্য কিন্তু ডাউন সিনড্রোমের সৃষ্টি হয় এবং এই প্রকার ডাউন সিনড্রোমকে ফ্যামিলিয়ার ডাউন সিনড্রোমে বলা হয়, কেন এটা বংশ পরম্পরা অনেক সময় সঞ্চারিত হতে থাকে, তাকে একে ফ্যামিলিয়ার ডাউন সিনড্রোম বলা হয়, একে ফ্যামিলিয়ার ডাউন সিনড্রোম বলা হয়, একে ফ্যামিলিয়ার ডাউন সিনড্রোম বলা হয়, ফ্যামিলিয়ার ডাউন সিনড্রোম বলা হয়, তাহলে একে ফ্যামিলিয়ার ডাউন সিনড্রোম বলা হয়। তিনটে কারণ, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি, মোজাইক ডাউন সিনড্রোম আর হচ্ছে ট্রান্সলোকেশন, তিনটি কারণের জন্য হয়ে থাকে। এরপরে নেক্সট চলে যাচ্ছি যে ডাউন সিনড্রোম যে সমস্ত রোগীদের ক্ষেত্রে বা যে সমস্ত শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে কী কী লক্ষণগুলো দেখা যায় বাইরের থেকে, বা তাদের আরও অন্যান্য কী কী চারিত্রিক বৈশিষ্ট্য বা লক্ষণগুলি আছে, সেই লক্ষণগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে সিমটম, কী কী সিমটম এদের মধ্যে লক্ষ্য করা যায়। তার লক্ষণ, সিমটম বা লক্ষণ, প্রথম নম্বর 1 নম্বর লক্ষণ হচ্ছে এদের মুখমণ্ডল হচ্ছে গোলাকার, মুখমণ্ডল গোলাকার, গোলাকার কাদের মতো? মঙ্গলদের মতো, মঙ্গলদের মতো। সেই জন্য এই সিনড্রোমটার আরেকটা নামও আছে মঙ্গলয়েড ইডিওসি, একে মঙ্গলয়েড ইডিওসি বলা হয়। আমি লিখে দিচ্ছি এখানে মঙ্গলয়েড ইডিওসি ওকে বলা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখের পাতার উপর অ্যাপিক্যান্থিক ভাঁজ দেখা যায়, অর্থাৎ এটা ডাউন সিনড্রোম, এটা যদি চোখ হয় তাহলে চোখের ঠিক উপরে একটা বিশেষ ভাঁজ লক্ষ্য করা যায়, যেমন মঙ্গলদের লক্ষ্য করা যায়, এই ভাঁজকে বলা হয় এপিক্যান্থিক ফোল্ড, তাহলে এপিক্যান্থিক ফোল্ড লক্ষ্য করা যায়। হাতে সিমিয়ান খাঁজ দেখা যায়, সিমিয়ান খাঁজ কি? এটা যদি করতলের ছবি আঁকা হয়, এখানে এইরকম আড়াআড়ি ভাঁজে একটা সোজা লম্বা আড়াআড়ি ভাঁজ দেখা যায়, এটাকে সিমিয়ান খাঁজ বলা হয়। তাহলে সিমিয়ান খাঁজ এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে চারে চোখের আইরিসে ব্রাসফিল্ড দাগ দেখা যায়, তাহলে একটা চোখের যদি আমি, এটা যদি চোখ হয়, এটা যদি আইরিস হয়, এটা পিউপিল, মাঝখানে এটা পিউপিল, তাহলে আইরিসের মধ্যে এই ধরনের সাদা সাদা কিছু কানেকটিভ টিস্যু জমা হওয়ার জন্য কিছু দাগ দেখা যায়, এই দাগকে বলা হয় ব্রাসফিল্ড দাগ, এটা কার মধ্যে দেখা যায়? এটা আইরিসের মধ্যে লক্ষ্য করা যায় ব্রাসফিল্ড দাগ। 5 নম্বর হচ্ছে নাসিকা ভোঁতা, এদের নাসিকা সবসময় ভোঁতা হয়, হবে চ্যাপ্টা, মঙ্গলদের মতো নাসিকা চ্যাপ্টা হয়। 6 নম্বর হচ্ছে মুখ খোলা থাকে ও জিহ্বা বাইরে বেরিয়ে থাকে, এটা সাধারণ লক্ষণ, বাইরে বেরিয়ে থাকে। 7 নম্বর হচ্ছে
এই সমস্ত শিশুদের আইকিউ সাধারণত আইকিউ 25 থেকে 50-এর মধ্যে থাকতে পারে, অনেক ক্ষেত্রে কমও হয়, দ্বিতীয় নম্বর 8 নম্বর হচ্ছে কথা বলায় জড়তা লক্ষ্য করা যায়। কথা বলায় জড়তা লক্ষ্য করা যায়। তাহলে এই সাধারণত ক্লিনিক্যাল ফিচার্সগুলি ডাউন সিনড্রোম শিশুদের ক্ষেত্রে বা ডাউন সিনড্রোম রোগীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সমস্ত সাধারণ ফিচার্সগুলি এদের লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে ডাউন সিনড্রোম কীভাবে নির্ণয় করা যায়, আর্লিয়ার স্টেজে কীভাবে নির্ণয় করা যায়। ডাউন সিনড্রোম নির্ণয়ের কতগুলি সুনির্দিষ্ট পদ্ধতি আছে, যেমন সে পদ্ধতিগুলি কয়েকটা পদ্ধতি বলছি আমি। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আর্লি প্রেগনেন্সির সময় অ্যামনিওসেন্টিওসিস। অর্থাৎ অ্যামনিওটিক যে ফ্লুইড, সে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে তার অ্যানালাইসিস এবং তার ক্রোমোজোম বিন্যাসটাকে জানা যায়, এবং জানতে পারলে সেখান থেকে বোঝা যায় যে এখানে ডাউন সিনড্রোম আদৌ আছে কি নেই। নেক্সট হচ্ছে আর্লি প্রেগনেন্সি স্টেজে ডবল এবং ট্রিপল মার্কার টেস্ট, ডবল এবং ট্রিপল মার্কার, এটা সাধারণত কার করা হয় টেস্টটা, এটা জেনারেলি ফিটোপ্রোটিনের মার্কার টেস্ট, এবং তার সাথে ইউএসজি, এবং তার সাথে আল্ট্রাসোনোগ্রাফ ইউএসজি। ডবল মার্কার ট্রিপল মার্কার টেস্ট সাধারণত ফিটোপ্রোটিনে করা হয়, তার সাথে অন্যান্য হরমোনগুলোরও করা হয়ে থাকে, এর সাথে ফিটোপ্রোটিনে করা হয় এবং তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে, এবং তার সাথে সাধারণত আর্লিয়ার স্টেজে নির্ণয় করা যায় প্রেগনেন্সির সময় আদৌ মাতৃগর্ভের মধ্যে যে ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার মধ্যে ডাউন সিনড্রোম আছে কি নেই। এরপর এদের ট্রিটমেন্ট কীভাবে করা হয়। এদের সাধারণ কোনো ট্রিটমেন্ট নেই, এদের কিছু থেরাপিউটিক কিছু পদ্ধতি আছে বা থেরাপি আছে। যেমন এদেরকে সাধারণত যে সমস্ত জিনিসগুলো দিলে খানিকটা এদের মধ্যে সোশ্যালিজম আছে, এরা স্বাভাবিক জীবন যাপন করার ক্ষেত্রে এদের সুবিধা হয়, বা দৈনন্দিন কাজকর্ম করার ক্ষেত্রে সুবিধা হয়, সেগুলো করার জন্য স্পেশাল কিছু এডুকেশন আছে, সেই স্পেশাল এডুকেশন সাধারণত প্রোভাইড করা হয় বা দেওয়া হয়। যেমন 1 নম্বর হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, থেরাপি, ঠিক আছে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। বিহেভিয়ারাল থেরাপি, সোশ্যালিজম থেরাপি, অকুপেশনাল থেরাপি। এই সমস্ত থেরাপিগুলো প্রদানের মাধ্যমে ডাউন সিনড্রোম শিশুদেরকে অনেক সময় মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, অর্থাৎ তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটা সাধারণ মানুষকে সাধারণভাবে জীবনযাপন করার জন্য যে সমস্ত বেসিক জিনিসগুলোর প্রয়োজন বা যে সমস্ত বেসিক কাজগুলো করার প্রয়োজন, সেগুলি সাধারণত এই ট্রেনিংগুলোর মাধ্যমে তাদেরকে দেওয়া হয়ে থাকে, এবং তারা যাতে নিজেদের কাজকর্মগুলো সঠিক করে করতে পারে বা তারা নিজেদের জীবনটাকে সঠিকভাবে অতিবাহিত করতে পারে, তার জন্য এই সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়ে থাকে। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট ও লাইক করতে কেউ ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।